সুস্মিতা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে লোটা দেবীর পুজো এবং মেলাকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠল প্রত্যন্ত করলা ভ্যালি চা বাগান এলাকা। এ আবার কেমন বিচার? পক্সো মামলার বিয়ের শর্তে অভিযুক্তের সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। এবার আসছে বিস্তারিত সংবাদে। একটি লোটা দেবীর পুজো এবং মেলাকে কেন্দ্র করে বেশ জমজমাট হয়ে উঠেছে প্রত্যন্ত করলা ভ্যালি চা বাগান এলাকা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হচ্ছে এখানে। লোটা দেবীর মন্দিরের সামনে রয়েছে একটি ছোট্ট পুকুর। শতবর্ষ প্রাচীন এই পুকুরকে ঘিরেই রয়েছে লোটা দেবীর মন্দিরের নানা রহস্য, যা ভক্তদের আরো বেশি করে কাছে টানে এখানে। মন্দিরে আসা ভক্ত এবং স্থানীয় মানুষের বিশ্বাস, লোটা দেবীর কাছে কেউ কিছু মানত করে কখনো খালি হাতে ফিরে যান না। লোটা দেবীকে নিয়ে এখনো নানা গল্প কথা প্রচলিত রয়েছে স্থানীয় জনমানুষে। গ্রামের মানুষরা বলেন, মায়ের মন্দিরের কাছে থাকা ওই পুকুরের সামনে দাঁড়িয়ে রাত্রে কিছু চেয়ে গেলে পরের দিন সকালেই তা পুকুরের জলে ভেসে ওঠে। একই সঙ্গে ভেসে ওঠে একটি করে লোটা। এমন ঘটনা অনেকবার ঘটেছে। সেই থেকেই মন্দিরের নাম হয়েছে লোটা দেবী। মন্দিরে আসা ভক্ত এবং স্থানীয় মানুষের বিশ্বাস, লোটা দেবী মায়ের কাছে কেউ কিছু মানত করলে কখনো খালি হাতে ফেরত যান না। মানুষের এই বিশ্বাস নিয়ে গত 68 বছর ধরে মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে। এটা লোটা দেবীতে এসেছি আমরা, অনেক পুরনো পুজো এখানকার। তো সেই পুজো উপলক্ষে সব মানুষের ভিড় ক্রমশ এটা বাড়ছে, মানুষের মনে ভক্তি বাড়ে। আর ভক্তির বাড়ার পেছনে একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে একজনের থেকে আরেকজনের। তো মানুষের এই যে একটা চিন্তা ভাবনা পিছনে, একজনের সঙ্গে একজনের লিঙ্ক আপ, এবং এইভাবে জিনিসটা ছড়াতে ছড়াতে আজকে প্রায় 40-50 বছরে এটা কোথা থেকে কোথায় আসলো নিজের চোখে দেখলাম। এখানেই আমার জন্ম। আর আজকে এটা মেলার পরিবেশ নিয়েছে অনেক একটা তীর্থ ভাব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। গুরু পাপে দণ্ড লঘু। পক্সো মামলায় বিয়ের শর্তে অভিযুক্তের সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। একই সঙ্গে নির্যাতিতাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য লিগাল এইড সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক। 2019 সালের জানুয়ারি মাসে জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা এক নাবালিকার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে শিলিগুড়ির এক যুবক। নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে বিয়ে করতে এবং সন্তানের পরিচয় দিতে অস্বীকার করে যুবক। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে চার্জশিট জমা দেয় পুলিশ। আদালতে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, বুধবার 9 জন সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় ঘোষণার আগে দোষী যুবক বিয়ে এবং সন্তানকে পিতার স্বীকৃতি দিতে চেয়ে আবেদন জানায়। সেই আবেদন শুনে বিচারক সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড, একই সঙ্গে 10,000 টাকা জরিমানা এবং নির্যাতিতাকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন। আপনি ঠিকই বলেছেন ব্যাপারটা, যে আজকে মহামান্য বিশেষ আদালত পক্সো আদালতের বিচারক রিন্টু সু যখন আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আসামিকে বলেন আপনার কিছু বলার আছে কিনা, তখন আসামি মহামান্য আদালতের কাছে বলেন যে আমি মেয়েটিকে বিয়ে করব এবং বাচ্চাটিকে স্বীকার করব। এবং দেখা যায় যে মেয়েটি, নিপীড়িতা মেয়েটি, সেও কোর্টে আজকে উপস্থিত হয়েছে এবং তার কাছ থেকেও বিচারক শোনেন আর কি। তো মেয়েটি তখন বিচারককে জানান যে ওর বাড়ির লোকরা মেয়েটির বাড়ির সঙ্গে যোগাযোগ করেছে এবং মেয়েটিকে এখন তারা পুত্রবধূ হিসাবে মেনে নিতে যাচ্ছে এবং বাচ্চাটিকেও তারা গ্রহণ করতে রাজি আছে। তারপরে মহামান্য আদালত এই আসামির সাজা মিনিমাম যেটা হয় সেটা 10 বছরের কারাদণ্ড আজকে ঘোষণা করেন এবং আসামিকে বলেন যে তোমাকে অল্প সাজা দেওয়া হলো, তুমি মেয়েটিকে বিয়ে করবে, এই কথাটাই আসামিকে বলেন। এটা হচ্ছে রাজগঞ্জ থানার কেস। এটা হচ্ছে 28/1/2019 এটার অভিযোগ দায়ের হয়েছিল রাজগঞ্জ থানায়। এই আসামি মেয়েটির এক প্রতিবেশীর বাড়িতে আসতো, তাদের আত্মীয়ার বাড়িতে, এবং সেই সূত্রেই মেয়েটির সঙ্গে তার পরিচয় হয় এবং মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছেলেটি তার সঙ্গে বেশ কয়েকবার সহবাস করে
এবং তার ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে এবং মেয়েটির কিছু শারীরিক পরিবর্তন তার বাড়ির লোকরা লক্ষ্য করার পরে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং পরীক্ষা করার পর দেখা যায় মেয়েটি 5 মাসের অন্তঃসত্ত্বা। তখন মেয়েটি তার বাবা মাকে ঘটনার কথা জানায় যে ছেলেটি তাকে বিয়ে করবে এবং সেই কারণে তাকে ধর্ষণ করেছে। তারপরে তার বাবা মা, স্থানীয় পঞ্চায়েত এবং লোকাল লোকজনকে জানানোর পরে তারা সকলে মিলে ছেলেটির বাড়ি শিলিগুড়ির এক চা বাগানে, সেখানে তার বাড়িতে যায় এবং তাদেরকে ঘটনার কথা জানালে তারা এই মেয়েটিকে এবং যে আগত বাচ্চা যেটা গর্ভে আছে তাকে অস্বীকার করে এবং এদেরকে অপমান করে, সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে কোনো উপায় না দেখে মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন এবং পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে। ইন দি মিন টাইমে মেয়েটির একটি পুত্র সন্তানের জন্ম হয়। তারপরে এই কেসে টোটাল 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান করার পরে আজকে এই রায় ঘোষণা করে তাকে 10 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের আওতায় থাকা সমবায়গুলিতে জয়ী প্রার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হলো। এরই পাশাপাশি কাস্টমার মিট অনুষ্ঠিত হয়। বুধবার জলপাইগুড়ি শতবর্ষ ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, 2020 সালের পর 2023 সাল থেকে সমবায় নির্বাচন ফের শুরু হয়েছে। অর্থাৎ তখন থেকে যে নির্বাচনগুলি হয়েছে তার 23টিতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন। এদিন বিজয়ীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। জলপাইগুড়ি জেলা ছাড়াও কোচবিহার জেলার মেখলিগঞ্জ সাবডিভিশন, শিলিগুড়ি সমবায়গুলি এর মধ্যে রয়েছে। আপনাদের জানে এটা হচ্ছে যে সমবায় নির্বাচন কিন্তু একটা দলের তার তৃণমূল স্তরে বা গ্রাসরুট লেভেলে তার সাংগঠনিক শক্তি কতটা সেটা প্রমাণ হয়। সেই ক্ষেত্রে এই নির্বাচন এই কোভিডের সময় বন্ধ ছিল, 2020 পরে হয়নি। এবছর থেকে নির্বাচন শুরু হয়েছে, মানে 23 সাল থেকে। প্রথমে আমরা জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আমরা প্রথম জিতে এসেছিলাম 4.5 লক্ষ গ্রাহকের মধ্যে। তারপরেই আমরা সরকারকে প্রস্তাব দিয়েছিলাম এবার সোসাইটির নির্বাচন শুরু করুন। আমাদের 400-র উপর সোসাইটি নির্বাচন আমরা করতে পারি। তার মধ্যে ইতিমধ্যে প্রথম দফাতেই আমরা দেখা যাচ্ছে যে 23টি যে নির্বাচন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলায়, 23টিতেই কিন্তু জলপাইগুড়ি জেলা, কুচবিহারের মেখলিগঞ্জ সাবডিভিশন এবং শিলিগুড়ি, এখানে কিন্তু সবটাতেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য যারা প্রার্থীরা তারা কিন্তু বিজয়ী হয়ে এলেন। তাই আজকে তাদেরকে আমরা এটা সম্বর্ধনা দিলাম। এই ক্ষেত্রে আপনাদেরকে অ্যানাউন্স করছি যে আমিও একটা সমবায় সমিতি থেকে জিতে এসেছি, যেহেতু আমি একটা ব্যাংকের অ্যাপেক্স বডির, সেন্ট্রাল বডির আমি চেয়ারম্যান। তো সেখানেও আমাকে ভোটে জিততে হয়েছে, আবার এখানেও আমাকে কিন্তু সোসাইটি থেকে নির্বাচনে আমাকে নির্বাচিত হয়ে আসতে হয়েছে। এরকম আমাদের সোসাইটিগুলো গঠিত হলে কি হবে, গ্রাউন্ড লেভেলে যারা কৃষক সমবায় করছেন তাদের ক্ষেত্রে অনেক উপকার হবে। এগুলো ডিফাঙ্ক ছিল এতদিন, যার ফলে লোন দেওয়া, লোন রিকভারি করার মতন কোনো সংস্থা ছিল না। ট্যাক্স কয়টা টোটাল? ট্যাক্স আমাদের সব মিলে আমাদের 782, কিন্তু নির্বাচন যেটা হয় ট্যাক্সগুলোতে সোসাইটি আমাদের 700-র উপরে আছে, ট্যাক্সগুলো 400-র উপরে আছে টোটাল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমল থেকেই রেলের জমিতে বসবাস করত একটি পরিবার, কিন্তু আজ তারা অসহায়। ভেঙে দেওয়া হবে বাড়ির বেশিরভাগ অংশ, থাকার জায়গা আর নেই। তাই অসহায় অবস্থায় সাহায্যের আবেদনে সেই পরিবারটি জলপাইগুড়ি উন্নয়নের জন্য রেলের অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম হচ্ছে।
ইতিমধ্যে রেলের উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীরা নিজেরাই ভেঙে গুড়িয়ে দিয়েছে নিজেদের রুটি রোজগারের জায়গাটি। তবে এবারে দেখা গেল অপর এক দৃশ্য। 1 নম্বর গুমটি সংলগ্ন জায়গায় ইন্দিরা গান্ধীর আমল থেকেই একটি পরিবারের বসবাস ছিল। সামান্য একটি জমিতে বসবাস করতেন তারা, যদিও পুরো জমিটা রেলের। তবে রেল সেই বাড়িঘর ভাঙার নির্দেশ দিয়েছে। রেলের এই নোটিশে গোটা পরিবারটি কার্যত ভেঙে পড়েছে। যে আপনাদের রেল কি বলেছে? রেল বলছে আমার অতটুকু জায়গা লাগবে, আমাদেরকে জায়গা ছেড়ে দাও। ছেড়ে দিছি, তারপরে দাও। এখন আমি কোথায় যাব? আমার তো কেউ সাহারা করতে বলা নেই। আমি খুব বিপদে আছি। কত সাল থেকে আছেন আপনারা? ইন্দিরা গান্ধী মরছে তবে সাল থেকে আছি। ইন্দিরা গান্ধী মরছে তবে থেকে এখানে বাস করছি। আমি পৌরসভা হাউসে কোনো সহ্য পাচ্ছি না। এখন আমার বাথরুম গেছে, আমার আগে পিছে কেউ নেই। আমি এই বুড়া বুড়ি আছি, একটা মেয়ে আছে। আমি বাসা বাড়ি কাজ। কত নম্বর ওয়ার্ডে আপনারা থাকেন? 8 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর সাহেবের সাথে কথা বলেছেন? কমিশনারকে বলছি, জয়দাকে বলছি, জয়দা আমার তো ঘর ভাঙতেছে। তা বললো যে তুমি তো আমার জন্য আসো, কিন্তু আসি তো ঠিকই, কিন্তু কোনো ব্যবস্থা নেই, না একটা জল আছে, না একটা বাথরুম আছে। এখন আমি কত কষ্ট সেই বাথরুম বানাইছি, মেয়ে বানার্জি বানাই দিয়েছিল এই বাথরুম ঘর। এখন আমি এইসব ভাঙা পড়ছে, আমি কি করব? আমি কোথায় থেকে তো টাকা পয়সা আনবো যে আমি করব? কোথায় যাবেন এখন? আমি তো এই পথ আমি পাচ্ছি না, আমি কোন পথে যাব? জমি কেনা আছে? না, আমার কিছু নাই। ওই শাশ শ্বশুরকে ছিল, 3 ভাই নিয়ে নিছে। শেখর চৌধুরীকে বললাম আমাকে কোনো একটা জায়গা দাও, একটা ঘর দাও, তাও আমাকে দিয়ে আইলো না। আমাকে তো বিহার থেকে বিয়ে করে নিয়ে আসলো, ওর মা বাবা আমাকে ঠাকাইয়ে দিল রাস্তা উপরে রাইকে। অমিত বণিকের রিপোর্ট। হাসপাতালে পানীয় জলের ব্যবস্থা করা হলো সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে পানীয় জলের তেমন সুবন্দোবস্ত ছিল না বলেই দাবি। সমস্যা দূর করতে এগিয়ে এলো গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা মালদার সমাজসেবী ও প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাসের অর্থ সাহায্যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয় হাসপাতালের, এমনটাই জানানো হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানিয়েছেন, হাসপাতালে আসা রোগী এবং রোগী পরিবারের সদস্যদের আয়রনযুক্ত জল খেতে হচ্ছিল বছরের পর বছর। খবর পেয়ে মাত্র 24 ঘন্টার মধ্যেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে পেরে অত্যন্ত ভালো লাগছে। এই কর্মসূচির জন্য সম্পূর্ণ অর্থ সাহায্য করেছেন উৎপল গুহ বিশ্বাস। ওনার প্রতি সকলে কৃতজ্ঞতা জানিয়েছেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লোটা দেবীর পুজো এবং মেলাকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠল প্রত্যন্ত করলা ভ্যালি চা বাগান এলাকা। এ আবার কেমন বিচার? পক্সো মামলার বিয়ের শর্তে অভিযুক্তের সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।